ফিরে এলাম ছোট বিরতির পরে। আমরা আবারও ফিরে যাচ্ছি মিস্টার আনোয়ারের কাছে আমাদের জিজ্ঞাসাগুলো জানবার জন্যে। আমি এখন একটা ডিফারেন্ট কোয়েশ্চেন করি, আমরা বায়ারের কোয়েশ্চেন করেছি। আপনার এই যে সিচুয়েশন এখন মার্কেটে, আপনি দেখছেন যে সমস্ত ইনভেন্টরি আসছে বা যে তার কন্ডাক্ট যেগুলো পারচেজ এবং সেল কন্ডাক্ট দেখে, ইজ দিস দ্য রাইট টাইম অর ইজ দিস দ্য ওয়াইজ টাইম ফর দ্য সেলার টু সেল দ্য প্রপার্টি? কেন আমি এই প্রশ্নটা করলাম যে 2023 যদি এরকম স্টেডি যায়, যদি বারবার সম্ভাবনা না থাকে, তাহলে একজন সেলারের অ্যাডিশনাল যে এক্সপেন্সেস ফর ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটা অ্যাভয়েড করবার জন্য এখনই কি সেল করার জন্য টাইম পারফেক্ট টাইম কি না? কোশ্চেনটার উত্তর আমি একটু 2-3 ভাগে দিব। বায়ারের সিচুয়েশন একটা ফ্যাক্টর, লাইক তার কি এখন বাসা খুব বিক্রি করা দরকার, বায়ার বাসা বিক্রি করে আরেকটু বড় বাসা কিনবে, তার জন্য কিন্তু সে এই মার্কেটে বিক্রি করতেছে, এই মার্কেটে কিনতেছে। বিক্রি যদি একটু কম দামে হয় কম্পেয়ার টু 6 মান্থ, কিনতেছেও কিন্তু কম দামে, রাইট। তো হি শুড বাই অ্যান্ড হি শুড সেল হিজ ওন। যারা বাসা 10 বছর আগে কিনছে, দে অবভিয়াসলি একটা নতুন চেঞ্জ যাবে। বাট কেউ যদি 2-3 বছর আগে কিনে থাকে উইথ দ্য হাই প্রাইস, এখন বিক্রি করতে হবে, আই উইল সে নো, ওয়েট। এখানে আরেকটা কথা আছে, রিকোয়ারমেন্ট, কেন বিক্রি করতে চাচ্ছে। আমি লাস্ট কয়েকটা বাসা কেনার সময়, ইজ এ ডিফারেন্ট কমিউনিটি, ওল্ড লেডি গোয়িং টু ওল্ড হোম, শি নিডস টু সেল দ্য হাউস, কারণ তার এই টাকাটাই ওল্ড হোমে যাবে। আচ্ছা, দ্যাট ইজ কম্পেলিং ফ্যাক্টর। কম্পেলিং ফ্যাক্টর। যদি এরকম কিছু না হয়, এরকম খুব আর্জেন্ট কিছু না হয়, আমি তাহলে সেলারদের বলবো টু হোল্ড ইট ফিউ মোর মান্থস, ডেফিনেটলি, অ্যাট লিস্ট মিডল অফ সামার অফ নেক্সট ইয়ার। ইয়া, No, it helps, really helps, কারণ এই ইনসাইটগুলো যেমন আপনি তিন রকমের ফ্যাক্টর দিয়ে আপনি বোঝালেন, which is very helpful. আপনার কি মনে হয় এই যে মার্কেট এখন কমেছে, আপনার প্রেডিকশন যদিও এটা স্টেডি থাকবে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে, এর থেকে খারাপ হওয়ার সুযোগ নেই, হোয়াট ইজ দ্য আন্ডারলাইং ফ্যাক্টর যে এই যে রিয়েল স্টেটের এইরকম বুম, রিয়েল স্টেটের এরকম ইনক্রিজ কেন হচ্ছে আমাদের এই জিটি এবং অন্টারিওতে? আন্ডারলাইং ফ্যাক্টরগুলো কি, যদি আপনি কিছুটা হিন্টস দিয়েছেন? হ্যাঁ, ওই কথাগুলো আবার সেই আসবে। ইমিগ্রেন্ট সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু কানাডা একটা ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস টু কাম। রাইট, রাইট। সো প্রচুর ইমিগ্রেন্ট আসবে, অলরেডি গভর্নমেন্ট ডিক্লেয়ার এভরি ইয়ার 500 স্টুডেন্ট। যদি ডিমান্ড 12,000 রেন্টাল ইউনিট শর্ট, এবং আপনি যদি রেন্ট দেখেন লাস্ট 6 months or 2 years went up, when even small 2-bedroom, depending on location, is nothing less than 2,400 or more. আমি যদি ডাউনটাউনে যাই, 2-bedroom 3,000 and up. রাইট। সো সবার মনেই কিন্তু একই জিনিস, যে আমি কি $3,000 every month just pay for my rent, or should I have my own? Should I feel proud of having my own? রাইট। আপনার যেটা বললেন যে এর মধ্যে নিশ্চয়ই আপনি অবগত আছেন যে আরেকটা ইন্টারেস্ট হাইক হতে যাচ্ছে, এবং আপনি বললেন যে ইন্টারেস্ট হাইক ইজ অলসো আ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর দিস রিয়েল স্টেট প্রাইস ডিক্রিজ। সো যেহেতু আরেকটা ইন্টারেস্ট রেট হাইক হতে যাচ্ছে, আপনার কি মনে হয় যে যারা রেডি, আপনি যাদেরকে বললেন যে বাড়ি কেনবার জন্য, তারা আরও কিছুদিন ওয়েট করুক এবং সাইড লাইনে থেকে ওয়েট করুক, এবং ওয়েট করে বাড়ি এই ইন্টারেস্ট হাইকের পরে যে সিচুয়েশন আছে দেখে কেনা উচিত কিনা? একেবারে সলিড ইয়েস নো বলা খুব ডিফিকাল্ট হবে। তার কারণ আপনি যদি খেয়াল করেন, লাস্ট টু হাইকে কিন্তু প্রথম দিকে কিন্তু প্রাইস ড্রপড এ লট, লাস্ট 2 হাইকে কিন্তু কোনো চেঞ্জ আসে না। রাইট। আমি যদি লাস্ট 2 হাইকের কথা বলি, লাস্ট ওয়ান বলি, আমি আপনাকে এর আগে বলছিলাম যে লাস্ট মান্থে কিন্তু 0.2% অন্টারিওতে, জিটিএতে বাড়ছে। হাইক হওয়ার পরেও ওভারঅল কানাডায় কিন্তু 2%, নট 0.2%, 2% প্রাইস ওয়েন আপ। সো সিগনিফিক্যান্ট যদি
হাইক না হয়, লেটস সি 1% অ্যান্ড আপ, তাহলে ডেফিনেটলি চেঞ্জ আসবে। চেঞ্জ আসবে, বাট আমার ধারণা 0.5 এই ধরনের হাইকে কোনো চেঞ্জ আসবে না। ইনফ্যাক্ট আমরা প্রেডিক্ট করছি 0.5 হয়তো বাড়বে। সো ধরে নিতে পারি যে এখনই রাইট টাইম টু বাই দ্য প্রপার্টি দেন। অ্যাবসলিউটলি। আর একটা প্রশ্ন, রিলেটেড প্রশ্ন, যে আমরা দেখছি এরকম সিচুয়েশনে রিসেল প্রপার্টি কেনা উচিত নাকি যে প্রি কনস্ট্রাকশন বিল্ডার থেকে কেনা উচিত, এবং কোনটা প্রফিটেবল এবং কোনটা, আমি জানি ইউটিলিটি ওয়াইজ অবভিয়াসলি নিউ বিল্ড ভালো, বাট প্রাইস ওয়াইজ এবং অন্যান্য দিক চিন্তা করলে পারচেজারদের কোন দিকে যাওয়া উচিত? এটার বিল্ড কস্টটা অনেক হাই হয়ে গেছে, আপনি যদি নিউজ দেখে থাকেন few years, right? Last few years, there's a big gap between old house and new house. Right. আমি যখন রিয়েল এস্টেট শুরু করি 16 বছর আগে, পার স্কোয়ার ফিট $70 to ছিল build. আর কি বিল্ড, রাইট। এখন 330 হলো মিনিমাম অ্যান্ড আপ, ডিপেন্ডিং অন লোকেশন, কোয়ালিটি অফ দ্য বিল্ড। অথচ যার কারণে যেটা হয়েছে, একটা নতুন বাসা, একটা জমির দাম আছে, বিল্ডারের বিল্ড কস্ট আছে, সিটির কস্ট আছে, অ্যান্ড দেন প্রফিট। সো ইট গোজ ওয়ে আপ কম্পেয়ার টু ওল্ড হাউস, যেটা 20 বছর আগে। রিসেল প্রপার্টি যেগুলো, এক্স্যাক্ট, রাইট। এখন একটা বায়ারের যদি শখ হয় যে না আমি ব্র্যান্ড নিউ হাউসে যাব, বায়ারকে হ্যাজ টু পে লিটল মোর দ্যান বাইং দ্যাট ওল্ড হাউস। আপনি সিটির সাইডটা যদি দেখেন, প্রাইস যেভাবে বাড়ছে, সিটি বিল্ডের সময় আগে সিটির কিছু ফি আছে, ডেভেলপমেন্ট চার্জেস, ডেভেলপমেন্ট চার্জেস, ইট ওয়াজ 18,000, নাও 80,000 and up. দ্যাটস হিউজ। সো দ্যার ইজ এ বিগ গ্যাপ বিটুইন, অ্যান্ড এই গ্যাসের দাম বাড়ার কারণে কিছু ম্যাটেরিয়ালের দাম 3 times ওয়েন্ট আপ। রাইট। সো নিউ হাউস ভার্সেস ওল্ড হাউসের মধ্যে বিগ গ্যাপ। বিল্ডাররা যখন বিল্ড করতেছে, আজকে যেটা মার্কেটে আনতেছে, আমরা বিল্ডার কাছে কিনতেছি, মানুষ হ্যাপি দ্যাট 5%, দেন 5% আফটার 6 months, 5% আফটার ইয়ার, বাট বিল্ডার কিন্তু প্রাইসটা কিন্তু নিউ প্রাইজের যে প্রাইস যেরকম বাড়তেছে সব ম্যাটেরিয়াল, ওইভাবে কস্টিং করেই কিন্তু বিক্রি করতেছে। সো আই এম বাইং অ্যাকচুয়ালি হায়ার প্রাইস যদি আমি ওল্ড প্রপার্টি না কিনি। মিস্টার আনোয়ার, আমরা প্রায় শেষ পর্যায়ে। আমি একটা খুব জেনারেল কোয়েশ্চেন করব আমাদের দর্শকদের জন্য। সেটা হলো যে যদি একজন বায়ার বাড়ি কিনতে যায়, স্পেসিফিক্যালি যে ফার্স্ট টাইম হোম বায়ার, তাদের কি সমস্ত জিনিস জানা উচিত, অ্যাটলিস্ট বেসিক যে সমস্ত জিনিস জানা উচিত, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ফার্স্ট টাইম বায়ারদের বাসা কেনার আগে বেশ কিছু জিনিস খুব কেয়ারফুলি খেয়াল রাখা উচিত। 1 নম্বর হলো, আমি কি আসলে রেডি কিনা বাসা কিনতে। রেডি বলতে ফাইন্যান্সিয়ালি আমার ইনকামের সাথে আমার এক্সপেন্স ম্যাচ করে কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট। সবাই ওইটা ম্যাচ করেই কিন্তু মার্কেটে আসে। তারপরে যেটা হয় ফার্স্ট টাইম বায়ার, আমার ডিমান্ড যেটা, তার বাইরে আমি চলে যাচ্ছি কিনা। ডিমান্ড বলতে আমি 2 বেডরুমে বা 3 বেডরুমে থাকতে পারি। আমি যখন বাসা দেখতে যাচ্ছি, আই এম থিঙ্কিং একটা সুইমিং পুল হলে ভালো হয়, পিছনে ব্যাকে একটা বড় হলে ভালো হয়। তো আই এম গোয়িং বিয়ন্ড মাই ডিমান্ড। তো ফার্স্ট টাইম বায়ারদের আমি বলবো এই জিনিসগুলো খুব খেয়াল রাখা। আমি যেন বিয়ন্ড ডিমান্ডে চলে গেলে যেটা হবে, আমার মান্থলি এক্সপেন্স কিন্তু অনেক হাই হয়ে যাবে। এভরি 100,000 মেক্স এ ডিফারেন্স ফর ফার্স্ট টাইম বায়ার। ফার্স্ট টাইম বায়ার শুধু বাসা কিনেই কিন্তু স্টপ হয় না, বাসা কেনার পরে নতুন ফার্নিচার কিনতে হয়, এর সাথে আরো অন্যান্য রেকারিং কস্টের সঙ্গে যুক্ত, অনেক কষ্টের সাথে জড়িত। তো ফার্স্ট টাইম বায়ারদের বলবো, প্রথম বাসা কেনার সময় এটা হলো, বাসাটা কেনার সময় আমি যেন আমার বিয়ন্ড ক্যাপাসিটিতে না চলে যাই, এটা একটা পয়েন্ট। ফার্স্ট টাইম বায়াররা কেনার আগে অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে আলোচনা করা উচিত যে আমি হোয়ার আই স্ট্যান্ড। মর্গেজ এজেন্টের সাথে কথা বলা উচিত, আমি কতটুকু বাসা কিনতে পারবো, আমার ক্যাপাসিটি এবং আমি কতটুকু কোয়ালিফাই করি। তো এই 3টা জিনিস খুব কেয়ারফুলি বাসা
কেনার সময় ফার্স্ট টাইম বায়ারদের আগাতে হবে। রাইট। খুব স্বল্প পরিসরে আমরা আসলে যতটুকু জানার চেষ্টা করেছি আপনার কাছে থেকে দর্শকদের জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে ইনফরমেশনগুলো শেয়ার করবার জন্যে, আর আমাদের ডাকে সাড়া দিয়ে আসবার জন্য। পরবর্তীতে আমরা এরকম যদি কোনো আরও কিছু জানবার থাকে আমরা নিশ্চয়ই আপনাকে বলবো, এবং আপনি নিরাশ করবেন না এবং আমাদের অনুষ্ঠানে আসবেন বলে আশা রাখি। আপনি যদি নন্দন টিভির ল অ্যান্ড লাতে অনুষ্ঠানের দর্শকদের জন্য যদি কিছু বলতে চান প্লিজ। আমি নন্দন টিভির দর্শকদের জন্য এটাই বলতে চাই, আমরা যারা জিটিএতে আছি, কানাডায় আছি, আমরা যারা, আমি যেহেতু রিয়েলটার, আমি রিয়েল এস্টেটের উপরেই বলবো। বাসা কেনা কিন্তু আমি বলবো যে এটা ফিউচার ইনভেস্টমেন্ট ফর আওয়ার জেনারেশন, ফর মাইসেলফ, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য। আমি বলবো আমি যত তাড়াতাড়ি বাসা কিনবো আমি তত তাড়াতাড়ি আমার ফ্যামিলিকে আমি সিকিউর করতেছি। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে মিস্টার সিংহা আমাকে আপনারা যখন আপনারা পারেন ফোন করতে পারেন, ইমেল করতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা চেষ্টা করেছি যতটুকু এই আমাদের যে রিয়েল এস্টেট সিরিজ নিয়ে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো আমাদের যে জিজ্ঞাসা আছে এগুলো জানবার জন্যে মিস্টার আনোয়ার সদয় সম্মতি দিয়েছেন যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা নিঃসন্দেহে তাকে করতে পারেন। নট নেসেসারিলি যে আপনাকে মিস্টার আনোয়ার ওনার ক্লায়েন্ট হতে হবে। উনি অ্যাভেইলেবল এনি টাইম এবং উনি আমার ধারণা নিরাশ করবেন না। সো আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে ল অ্যান্ড লাতে অনুষ্ঠানটা আমরা করি, এটা কোনো লিগ্যাল অ্যাডভাইস না বা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না। আপনাদের যদি কোনো অ্যাডভাইস দরকার হয় আপনাদের নিজস্ব প্রফেশনালদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও আপনাদের যারা লয়ার আছেন এবং সলিসিটর আছে তাদের সঙ্গে কথা বলবেন। আমরা এর পরবর্তীতে আমাদের এই সিরিজে অন্য আরও কাউকে নিয়ে আসবো আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর জানবার জন্যে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।